তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছ না? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি রেকর্ড। হ্যাঁ, লাগো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রদের নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমাদের বিষয় হলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিমূর্ত বীজগণিত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি লোগো। দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনের মাধ্যমে ক্লাস তৈরি করার একটা উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তো নেক্সট পেজে দেখো, আমাদের টপিকস অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, বিমূর্ত বীজগণিত। এর জন্য তৈরি হচ্ছি আমি, মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। আমাদের সাবজেক্ট হলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। বইয়ের রেফারেন্সটা আমাদের কাছে খুব জরুরি। আমরা দুটা নাম লিখেছি, দেখো, প্রফেসর ডক্টর ফজলুর রহমান, তিতাস পাবলিকেশনস, এবং প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশনী। নাম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে একটি হলো ইংরেজিতে আর একটি হলো বাংলায়। তার মানে হলো ইংলিশ মিডিয়ামের ছেলেদের জন্য প্রফেসর ডক্টর ফজলুর রহমান, আর বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান। আমরা আজকের ক্লাস শুরু করার আগে কিছু বেসিক কথা নিয়ে আলোচনা শুরু করে নিচ্ছি। তোমরা দেখো যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়তে হলে আমাদের কি করতে হবে, কি করণীয়, কিভাবে পুরো লেকচারটা তৈরি হবে, তার একটা কনসেপ্ট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাকে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। তোমরা জানো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তৃতীয় বর্ষের প্রথম সাবজেক্ট। এই সাবজেক্টটি পিওর ম্যাথমেটিক্স। এখানে প্রায়োগিক কিছু নাই, টোটালটাই হলো উপপাদ্য, সংজ্ঞা এবং সেই সংক্রান্ত আলোচনা। এখানে অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় আমাদের এই কোর্সটার মধ্যে পার্থক্য হলো লেখা অনেক কম, কিন্তু বুঝতে হবে খুব বেশি। তাই লেখা মনোযোগ সহকারে বুঝতে হবে। আর একটি জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো একটা টপিক্সের সাথে আর একটা টপিক্স এতটা রিলেটেড যে একটি না বুঝে আরেকটি বোঝার কোনো অবস্থাতেই সম্ভব না। টোটাল সাবজেক্টের উপরে দুটা মেইন জিনিস আছে, একটি হলো গ্রুপ আর একটি হলো রিং। এই গ্রুপ এবং রিং এর উপরে আমরা আলোচনা দিয়ে টোটালি 15টা ক্লাস সম্পন্ন করার চেষ্টা করব। জাতীয় ইউনিভার্সিটির দিক নির্দেশনা অনুসারে পুরো সিলেবাসকে আমরা 15টা ভাগে ভাগ করে দিয়েছি। আজকে হলো প্রথম ভাগ। সেই ভাগ থেকে শুরু করে 15টা লেকচার সম্পূর্ণ করলে তোমরা অবশ্যই পুরো সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে এবং ফুল অ্যান্সার করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকের যে বিষয়টা লেখা আছে, একটা স্ক্রিনে দেখো, লেখা আছে আজকের পাঠ অধ্যায় 1। আমি যে দুইটি বই তোমাদেরকে সাজেস্ট করেছি সেখানে 1 নম্বর অধ্যায় হিসাবে অনুসমতা, যাকে ইংরেজিতে বলা হয় কনগ্রুয়েন্সি, এই টপিক্সের মধ্যে 6টা জিনিস আমাকে জানলেই পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। সেগুলা কি? ইকুইভ্যালেন্স রিলেশন, সমতুল্য সম্পর্ক, ইকুইভ্যালেন্স ক্লাস, সমতুল্য শ্রেণী,
কনগ্রুয়েন্স মডুলো, অনুসমতা মডুলো, বাইনারি অপারেশন, দ্বিপদী প্রক্রিয়া, আইডেন্টিটি এলিমেন্ট, অবেদক উপাদান, ইনভার্স এলিমেন্ট, বিপরীত উপাদান, যার মধ্যে প্রথম 4টি তোমরা বইয়ে স্পষ্ট পেয়ে যাবে, আর বাকি নিচের 2টি আমি আমার মতো করে তোমাদের জন্য উপস্থাপন করব। এই 6টা টপিকস যদি জানো তাহলে এই চ্যাপ্টারটা আমাদেরকে সম্পূর্ণ হয়ে যাবে আশা করছি। তো নেক্সট কাজ শুরু করি প্রথম টপিকসের উপরে, ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন জানতে হলে আমাকে যে শব্দগুলো জানতে হবে সেগুলি আমি পর্যায়ক্রমে আলোচনা করে ইকুইভ্যালেন্স রিলেশনের সংজ্ঞায় যাব। তোমরা দেখো স্ক্রিনে চলে আসছে ক্রোমোজোর, অর্ডার পেয়ার। তোমরা স্কুল থেকে শিখে এসছো 2টা উপাদানের মধ্যে এ কে প্রথম উপাদান এবং বি কে দ্বিতীয় উপাদান বিবেচনা করে এ কমা বি দুই পাশে প্রথম বন্ধনী আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলে। তোমরা জ্যামিতিতে স্থানাঙ্ক পড়েছো, ঠিক সেই জিনিস ক্রোমোজোর। তাহলে ক্রোমোজোরের সংজ্ঞা তোমাদের জানা এবং স্পষ্ট হয়ে গেল। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো নোটটা দেখো। আমরা লিখেছি 1 নম্বরে এ কমা বি ইজ অসমান, মানে নট ইকুয়াল বি কমা এ, এ বি আর বি এ সমান নয়। আবার 2 নম্বরে বলেছি সমান যদি এবং কেবল যদি এ সমান বি হয়। তার মানে 2টিকে যদি একত্রে বলো তাহলে যে কথা দাঁড়ায় সেটা হলো এ আর বি সমান হলে এ বি আর বি এ সমান হবে, আর এ আর বি সমান না হলে এ বি আর বি এ সমান হবে না। 3 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, কারণ তোমরা সেটের ধারণা তোমাদের আছে। এ কমা বি দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী, এভাবে লিখলে তাকে সেট বলে, এটা ক্রোমোজোর নয়। ক্লিয়ার? তাহলে আমরা আশা করি আমরা ক্রোমোজোর সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। নেক্সট, কার্তেশীয় গুণজ। দেখো এন অর্ধমাত্রা, তাই একটু লম্বা হয়ে আছে, তো এটা স্টাইল, তোমরা এভাবে লেখার দরকার নাই, এটা প্রিন্টের কারণে হয়েছে। কার্তেশিয়ান প্রোডাক্ট সংজ্ঞাটা তোমরা জানো, একাদশ শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন সময় তোমরা দেখেছো। মনে করি এ এবং বি দুইটা সেট, এ থেকে একটা উপাদান নিয়ে পেলাম স্মল এ, বি এর একটা উপাদান হলো স্মল বি। তাহলে একটু আগে শিখলাম ক্রোমোজোর, আমরা যদি এ এবং বি নিয়ে একটা ক্রোমোজোর তৈরি করি তাদের যে সেট হবে সেটাকে বলা হবে কার্তেশীয় গুণজ। এটাকে আমরা এ ক্রস বি আকারে প্রকাশ করে থাকি। গাণিতিকভাবে সংজ্ঞাটা দেখো, এ ক্রস বি সমান সেকেন্ড ব্র্যাকেট, তার মানে সেট। সেই সেটের উপাদান কেমন থাকবে? এ ক্রস বি আকারে, প্রথমটা এ পরেরটা বি। স্মল এটা কোথা থেকে আসবে? এ সেট থেকে। বিটা কোথা থেকে আসবে? বি সেট থেকে। এরপরে একটা উদাহরণ দেখো, এ নিলাম 1 2, বি নিলাম এক্স ওয়াই। তাহলে এ ক্রস বি দেখো, প্রথম সেটের 1, দ্বিতীয় সেটের এক্স 1 এক্স, প্রথম সেটের 1, দ্বিতীয় সেটের ওয়াই 1 ওয়াই। একইভাবে প্রথম সেটের 2, দ্বিতীয় সেটের ওয়াই। তার মানে হলো এখানে দেখো এই যে এই 1 এর সাথে x, আবার 1 এর সাথে y, আবার 2 এর সাথে x, 2 এর সাথে y। এই 4টা ক্রোমোজোর দিয়ে একটা সেট তৈরি হয়েছে, এটার নাম হলো কার্তেশীয় গুণজ। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম কার্তেশীয় গুণজ হলো 2টা সেটের মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসলাম। প্রথম সেটের উপাদানটাকে প্রথমে লিখব, দ্বিতীয় সেটের উপাদানকে দ্বিতীয় অবস্থানে লিখব এবং স্থানাঙ্ক আকারে মানে ক্রোমোজোর আকারে প্রকাশ করব। তাহলে যে সেটটা তৈরি হলো সেই সেটটার নামই হলো কার্তেশীয় গুণজ। কোন কোশ্চেন তোমাদের এখানে আছে? কার্তেশীয় গুণজ ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো কোশ্চেন নাই। জি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। সম্পর্ক, রিলেশন। বাস্তবে অনেক সম্পর্ক আছে, সেটা এক ধরনের সম্পর্ক, আর এখানে যেটা সেটা হলো গাণিতিক সম্পর্ক। একদম ছোট্ট কথা, মন দিয়ে দেখো। একটু আগে দেখে আসছো এ এবং বি দুইটা সেট, এ সেট হইতে এ সেটে একটি সম্পর্ক, যেটাকে আমরা এ ক্রস বি এর উপসেট বলছি। এখানে আবার খেয়াল করো, এ সেট হইতে এ সেটের সম্পর্ক,
আর সেটা হলো এ ক্রস বি এর উপসেট, একটু আগে দেখে আসছো। এ সেট বি হলো, এ ক্রস বি হলো কার্তেশীয় গুণজ, এবং কার্তেশীয় গুণজ একটা সেট, সেই সেটের উপসেট, সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। সেই আরটা কার উপসেট? এ ক্রস বি এর, তার মানে কার্তেশীয় গুণজের। তার মানে কার্তেশীয় গুণজের একটা উপসেটকে বলা হয় রিলেশন। কথা ক্লিয়ার? এক বাক্যে আবার বলছি, কার্তেশীয় গুণজের একটা উপসেটকে বলা হয় রিলেশন। ওকে, নেক্সট। সম্পর্ক 3 প্রকারের, 4 প্রকারের বইয়ে আছে, আমি 3টা নিয়েছি কারণ এই 3টাই আমার দরকার। এই 3টা মুখস্থ করবে এখনই, কয়েক মিনিটের মধ্যে। রিফ্লেক্সিভ, তাকে বাংলায় বলছে আত্মিক। সিমেট্রিক, প্রতিসম। ট্রানজিটিভ, সংক্রমী। বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভাষা মুখস্থ করলে চলবে। তো বাংলার থেকে ইংরেজিটা মুখস্থ করা সুবিধা, এবং তোমাকে পরীক্ষার সময় এই রিফ্লেক্সিভ শব্দটা ইংরেজিতে যদি লেখো তাহলে কোনো ভুল হবে না, কারণ টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা যাবে। দেখো, ফর অল এ বিলংস টু এ ইমপ্লাই এ কমা এ বিলংস টু আর। তার মানে হলো, খেয়াল করো এই যে 1 নম্বরটা, এ দুইটাই, একটা পিছনের, এ নিলাম এস এর থেকে, বি নিলাম এস এর থেকে, মানে দুইটাই এস এর থেকে। আমরা আগের চ্যাপ্টারে বলে আসছি, খেয়াল করো, এ থেকে এ এর মধ্যে সম্পর্কটা হয়েছে। তার মানে এ, এখানে দেখো এ এবং এ, মানে দুইটাই এস এর থেকে। তাহা হইলে যেটা হইলো সেটার নাম হইল রিফ্লেক্সিভ। 2 নাম্বার দেখো, সিমেট্রিক। এ কমা বি নিলাম আর থেকে, যদি ওখানে দেখা যায় বি কমা এ আর এর মধ্যে আছে, তাহলে এটাকে বলা হবে সিমেট্রিক। এ বি কোত্থেকে নিলাম? আর থেকে নিলাম, আর একটা রিলেশন। যদি বি এ সেটটাও আর এর মধ্যে পাওয়া যায়, তাহলে এটাকে বলা হবে সিমেট্রিক। এবার সংক্রমী, ট্রানজিটিভ। এ বি একটা উপাদান, বিসি আর একটা উপাদান, কোত্থেকে নিলাম? আর থেকে। আর মানে কি? একটা রিলেশন। রিলেশনটা কি? একটা কার্তেশীয় গুণজের সাবসেট। যদি সেখান থেকে এ এবং সি দ্বারা যে ক্রমজোড় সেটা আর এর মধ্যে পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হবে ট্রানজিটিভ। আবার বলছি, এ থেকে এ এর মধ্যে যে সম্পর্ক সেটা যদি আর এর মধ্যে পাওয়া যায়, তাহলে সেটা রিফ্লেক্সিভ। সিমেট্রিক কি? এ বি আর এর মধ্যে থাকলে বি ও আর এর মধ্যে থাকবে। আর ট্রানজিটিভ কি? এ বি এবং বিসি নামক উপাদান দুইটা যদি আর এর মধ্যে থাকে, তাহলে এসিও যদি আর এর মধ্যে পাওয়া যায়, তাহলে সেই রকম সম্পর্কে বলা হবে ট্রানজিটিভ। কথা ক্লিয়ার? আর একটা আছে অ্যান্টি ট্রানজিটিভ বা অ্যান্টি সিমেট্রিক, যেটাই বলো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আমাদের এখন খুব দরকার নেই। তাহলে আমরা জানলাম সম্পর্ক 3 প্রকারের, একটা হলো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, সম্পর্ক কখন সমতুল্য হবে? সমতুল্য সম্পর্ক, ইকুইভ্যালেন্স রিলেশন। কোনো একটা সেট এতে একটি সম্পর্ক আর কে সমতুল্য সম্পর্ক বলা হবে যদি আর একই সাথে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হয়। তার মানে হলো, একটা সম্পর্ক যদি একই সাথে 3টা ধর্ম মেনে চলে, তাহা হলে সেই সম্পর্কটাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। নিচের এক্সাম্পলটা দেখো, এ একটা সেট নিয়েছি 1 2 3, তাহলে প্রথমে দেখো 1 এর সাথে 1 নিয়েছি, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, তিনটাই দেখো এখানে এই 1 এর সাথে 2 3, এরপরে 2 এর সাথে, 1 এর সাথে 1 2 3, তিনটা হলো। এবার 2 এর সাথে যেটা হইলো, দেখো আবার দেখো, পরের পৃষ্ঠা চলে গেছিল। 2 এর সাথে যেটা করেছি, 2 এর সাথে 1 নিয়েছি, 2 নিয়েছি, 3 নিয়েছি। এবার 3 এর সাথে 1 2 3, তার মানে তিনটা হইলো। 3 3 9, বিন্যাস সমাবেশ করেছো, তোমাদের মনে থাকার কথা। তার মানে এ ক্রস এ, মানে এর সাথে এর যে কার্তেশীয় গুণজ, সেখানে আমরা 9টা উপাদান পেয়েছি, এটা একটা সেট।
এখন আর আমি অন্য আরেকটা সেট নিছি এখান থেকে অংশ বিশেষ। দেখো 1 1 এখানে আছে, 2 2 এখানে আছে, 3 3 আছে, 1 2 আছে, 2 1 আছে, মানে আমি আর থেকে কয়টা নিয়েছি? 5টা। তাহলে এটা আর এ ক্রস এর সাবসেট হলো। তাহলে আর একটা রিলেশন, এই রিলেশনটা আমরা বলছি সমতুল্য সম্পর্ক, মানে ইকুইভ্যালেন্স রিলেশন। কেন? এটা একই সাথে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। তুমি দেখো সিমেট্রিক কেমনে হয়, ট্রানজিটিভ কেমনে হয়, সবগুলো এখানে সে আর সিদ্ধ করে। এই কারণে আমরা বলছি এটা এই যে, কারণ একই সাথে সে আত্মিক, প্রতিসম এবং সংক্রমী। ঠিক আছে? তোমরা যদি এখন পরীক্ষা করতে চাও এখনই পরীক্ষা করে দেখতে পারো। দেখো 1 এর সাথে 1 আছে, 2 এর সাথে 2 আছে, 3 এর সাথে 3 আছে। তার মানে আমরা যে প্রথমে বলছিলাম রিফ্লেক্সিভ, সেখানে ছিল এ এর সাথে এ, তাহলে সবগুলো আছে। এ সেটে 3টা উপাদান 1 2 3, 3টার সাথে 3টা আছে, তাহলে আছে। 2 নাম্বার বলছিলাম যে যদি এ বি এর সাথে আর এর মধ্যে থাকে তাহলে বি ও থাকবে। দেখো এখানে তুমি এখানে আর সেটের দিকে তাকাও, এখানে দেখো এখানে 1 1 আছে, কিন্তু এর উল্টাটা দেখো 1 1, সেটাও তো আছে। এরপরে তুমি 2 2 দেখো এখানে আছে, 3 3 আছে, উল্টাইলেও আছে, 1 2 উল্টাইলে কি হয়? 2 1, 2 ও আছে। ক্লিয়ার? তার মানে এটা আত্মিক, তার মানে হলো এটা রিফ্লেক্সিভ। 2 নাম্বার কি ছিল? সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? এ বি থাকলে বি ও থাকবে। তার মানে এখানে যেহেতু 1 2 আছে আর 1 2 এর উল্টাটা কত? 2 1, সেটাও আছে। কথা ক্লিয়ার? সর্বশেষ হলো ট্রানজিটিভ, সেটাও সেখানে আছে। তার মানে হলো এই আর সেটটা সমতুল্য সম্পর্ক, মানে ইকুইভ্যালেন্স রিলেশন। নেক্সট, সমতুল্য শ্রেণী। এটা আরো সহজ, কিন্তু কথাটা একদম ছোট। মনে করি কোন একটি সেট এ তে আর একটি সমতুল্য সম্পর্ক। তার মানে কি? একটু আগে আমরা সমতুল্য সম্পর্ক পড়ে আসছি, তার মানে যে সম্পর্কটা 3টা শর্ত মানে, এবং এ স্মল এ ক্যাপিটাল এ এর সদস্য, তখন এ এর সাথে সম্পর্কযুক্ত এ সেটের সকল উপাদান দ্বারা নির্ণীত সেট হইল এ এর সমতুল্য শ্রেণী। তার মানে এ এর সাথে যতগুলাকে রিলেশন করা যাবে ততগুলাকে যদি আমি যুক্ত করতে পারি তাহলে যে শ্রেণীটা তৈরি হবে সেটার নাম হইল এ, এবং একে দুই পাশে বক্স দ্বারা প্রকাশ করা হয়, অথবা এর উপরে বার দ্বারা, যেভাবে ভেক্টর লিখছো। ঠিক আছে? এটুকুই মনে রাখো, এখানে আর তেমন জরুরি কিছু নাই। নেক্সট, কেউ বোধহয় যুক্ত হচ্ছে, ওকে আমরা নিয়ে নিচ্ছি। আমরা এবার অনুসমতা মডুল, তোমাদের মনে থাকার কথা, না থাকলে কোনো সমস্যা নেই, আমি আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর মধ্যে অনুসমতা একটা কথা ছিল। সেখানে উপরের কথাটা আমি পরে বলি, নিচের কথাটা আগে দেখো। উদাহরণটা লেখছি 19 এর পরে একটা ইকুইভ্যালেন্স চিহ্ন, এটাকে বলা হয় কনগ্রুয়েন্স। 19 কনগ্রুয়েন্স 4 মড 5। দেখো 19 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে থাকে 15, 15 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 3, তার মানে বিভাজ্য। তার মানে হলো 19 কে যদি আমি এ বলি আর 4 কে যদি বি বলি, তাহলে এ থেকে বি মাইনাস করলে যে রেজাল্টটা সেটা এম দ্বারা, মানে 5 দ্বারা বিভাজ্য। তার মানে এটা হলো অনুসমতার সংখ্যা। উপরে দেখো, মনে করি এ এবং বি যে কোনো দুইটি পূর্ণ সংখ্যা, এ আর বি কি হতে হবে? যে কোনো দুইটা পূর্ণ সংখ্যা, এবং এম একটি নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, এম নির্দিষ্ট করা থাকবে। যদি এ মাইনাস বি রাশিটি এম দ্বারা বিভাজ্য হয় তবে একে অনুসমতা বি মডুলো এম বলে। গাণিতিকভাবে এ কনগ্রুয়েন্ট বি মড এম। উদাহরণ তো আগেই দেখলাম। 19 এর জায়গায় যদি আমি অন্য কোনো সংখ্যা লিখি, মনে করো এখানে লিখলাম 19 এর জায়গায় 15, তাহলে 15 কে যদি 4 বিয়োগ করে 4 তাহলে থাকে কত? 11। তাহলে সেটা হচ্ছে না। আমি যদি এখানে 15 না লিখে এখানে 11 লিখি
14 লিখি, মনে করো 19 এর জায়গায় লিখলাম 14, তাহলে 14 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 10, 10 5 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আরেকটা অনুসমতা। আবার বলছি 19 এর জায়গায় 10 লিখবো, তাহলে হবে 10 কনগ্রুয়েন্ট 4 mod 5। কথা ক্লিয়ার? তোমরা মনে রাখবা যে a মাইনাস b রাশিটা m দ্বারা বিভাজ্য। কেউ কেউ এটাকে অন্যভাবে বলে যে a কে যদি আমরা m দ্বারা ভাগ করি তাহলে 4 অবশিষ্ট থাকে। কথা ক্লিয়ার? তার মানে এই অনুসমতা অনেকগুলা হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝে গেছো। আমরা নেক্সট যাই। বাইনারি রিলেশন, এটা আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রত্যেক লাইনে লাইনে বাইনারি কথাটা তোমাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। প্রথমে দ্বিপদী সম্পর্ক, পরে বলবো বাইনারি অপারেটর। শব্দ দুটো আলাদা। যদি এ এমন একটি সেট যা ফাঁকা নয়, বইয়ে লেখছে অশূন্যক, অশূন্যক লিখলে আমার কাছে কেমন যেন একটু বিদঘুটে লাগে, এই জন্য আমি লিখছি ফাঁকা নয়। ইংরেজিটা হলো নন এমটি। তবে এ ক্রস এ এর উপসেট আর কে দ্বিপদী সম্পর্ক বলে। যেমন দেখো এ একটা সেট 1 2 3 আগের মতো লিখলাম, আগে একবার দেখানো হচ্ছে এ ক্রস এর 9টা উপাদান, মাঝখানে আমি ডট ডট দিয়ে লিখছি, ক্লিয়ার? আর ঠিক আগের মতো একটু চেঞ্জ করে লিখেছি 1 1 1 3 2 1 3 2। এখন বলছি আর এ ক্রস এর একটা সাবসেট, মানে উপর থেকে নিচ্ছি, এবং এ সেটে আর এর একটি দ্বিপদী সম্পর্ক। কেমন করে নিলাম? এ আর এ এর মধ্যে নিলাম, আর এর মধ্যে কিছু না কিছু থাকলে সেটা দ্বিপদী সম্পর্ক। অতএব এটা কোনো জটিলতা নয়, আর এর একটা সম্পর্ক নিলেই দ্বিপদী সম্পর্ক হয়ে যাবে। এখন আসল জায়গায় আসো, দ্বিপদী প্রক্রিয়া, বাইনারি অপারেটর। এখানে কথাটা অনেক জটিল, কিন্তু আসলে উদাহরণটা দেখলে একদম সহজ হয়ে যাবে। দেখো বলছি সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটি দ্বিপদী প্রক্রিয়া। আমরা দুটা প্রক্রিয়া নিয়ে কাজ করব, একটা হলো গুণ আর একটা হলো যোগ। বিয়োগ হলো যোগের বিপরীত, অতএব বিয়োগ নিয়ে আমাদের কোনো কাজ নাই। ভাগ হলো গুণের বিপরীত, তাই ভাগ নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমরা কয়টা দেখব? 3টা। কি কি? যোগ আর গুণ। ভাগ আর বিয়োগ আমরা এখানে ব্যবহার করব না। এবার সংজ্ঞাটা দেখো। ফাঁকা নয় এমন একটি সেট, আগের মতো আবার লিখছি, এ এর একটি এর উপর একটি দ্বিপদী প্রক্রিয়া। আমরা এখানে ছোট্ট একটা শূন্য, কেউ যদি শূন্য বলো বলতে পারো, কেউ যদি ও বলো বলতে পারো, আসলে এটাকে কম্পোজিশন বলা হলো সঠিক উচ্চারণ, কম্পোজিশন। অথবা এটাকে তুমি অপারেটরও বলতে পারো। কোন কোন বইয়ে এটাকে স্টার মার্ক দিয়ে লিখছে, তুমি খেয়াল করো এখানে, এই যে এখানে এই চিহ্নটা, এখানে আমরা ছোট্ট মানে স্মল সার্কেল বলে কেউ কেউ এটাকে। কম্পোজিশন, এটার নাম কি? কম্পোজিশন। এটা হলো এ ক্রস এ হতে এতে একটি চিত্রণ। চিত্রণের বাংলা হলো, এই বাংলায়, ইংরেজিতে হলো ম্যাপিং। তুমি বলতে পারো ফাংশন, যা এ ক্রস এ এর প্রত্যেক ক্রমজোড় এ কমা বি কে এর একটি অনন্য উপাদান এ কম্পোজিশন বি এর সাথে সংযোজন করে। তার মানে এর সাথে বি এর যদি তুমি কম্পোজিশন করো তাহলে সবগুলা ক্রমজোড় এখানে এসে হাজির হবে, সেটা হবে দ্বিপদী প্রক্রিয়া। তো বাইনারি অপারেটর, এটা এক নিঃশ্বাসে মনে রাখো যে যোগ একটা বাইনারি প্রক্রিয়া, একইভাবে গুণ আর একটা বাইনারি প্রক্রিয়া। তুমি যখনই কোনো অঙ্ক করবা সেখানে বাইনারি রিলেশন যখন বলবে, কখনো গুণ বলবে, কখনো যোগ বলবে, এর বাইরে আর কিছু বলা যাবে না। ঠিক আছে, নেক্সট। সবচেয়ে ইম্পর্টেন্ট আইডেন্টিটি এলিমেন্ট, যেটা তোমাদের এই চ্যাপ্টারে বইগুলোতে দেয়া নাই, আমি আলাদা করে লিখছি। এটা সবচেয়ে সহজ, কিন্তু মনে রাখা খুব জরুরি। যে রাশি দ্বারা অপারেশন করলে, একটু আগে কম্পোজিশন বলছি, কখনো যোগ কখনো গুণ, মানের পরিবর্তন হয় না, তাকে অবেদক উপাদান বলে। শুধু অবেদক বললে হবে, অবেদক উপাদান বললেও হবে। যোগের ক্ষেত্রে এ যে কোনো একটা রাশি বা সংখ্যা, এর সাথে যদি 0 যোগ করি তাহলে বীজগাণিতিক নিয়মে তোমরা স্কুলে পড়ে আসছো, এই হবে। একইভাবে 0-র সাথে এ, মানে এর সাথে বামে 0 করো আর ডানে 0 করো, সেটা এই হচ্ছে। তার মানে এখানে 0 হলো অবেদক, কারণ 0 এর সাথে যোগ করাতে মানের কোনো পরিবর্তন হয় নাই। একইভাবে গুণের ক্ষেত্রে তুমি যদি এর সাথে 1 গুণ করো, একইভাবে 1 এর সাথে এ গুণ করো, তাহলে এ হচ্ছে। তার মানে এখানে 1 হইল অবেদক। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের কাছে প্রশ্ন। যোগের ক্ষেত্রে
তিনের অবেদক কত? হ্যাঁ, তোমরা বলতে পারছো না তিনের অবেদক কত হবে? সারা জীবনেই যোগের ক্ষেত্রে অবেদক শূন্য, তার মানে তিনের অবেদক কত? কত বলো? তিনের অবেদক কত? শূন্য। শূন্য। গুড। এবার বলো তাহলে তিনের গুণের ক্ষেত্রে তিনের অবেদক কত? গুণের ক্ষেত্রে সর্বাবস্থায় অবেদক 1। তাহলে তিনের অবেদক কত? 1। গুণের ক্ষেত্রে 4 এর অবেদক কত? 1। গুড, শিখা হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। বিপরীত উপাদান, ইনভার্স এলিমেন্ট। এবার আমি তোমাদের কাছে প্রশ্ন দেব, একটু পরে তোমাদের উত্তর দিতে হবে, আগের বারের মতো সময় নেওয়া যাবে না। যে রাশি অপারেশন করলে অবেদক পাওয়া যায় তাকে বলে বিপরীত উপাদান। আবার বলছি, যে রাশি অপারেশন করলে অবেদক পাওয়া যায়, একটু আগে শিখে আসছো, যোগের ক্ষেত্রে অবেদক হলো 0 আর গুণের ক্ষেত্রে অবেদক হলো 1। দেখো এর সাথে মাইনাস এ যোগ করছি, স্ক্রিনে দেখো, এর সাথে এর সাথে মাইনাস এ যোগ করছি, রেজাল্ট হয়েছে 0। তাহলে 0 অবেদক, তাহলে অবেদক পাইছি, তাহলে এর বিপরীত হলো মাইনাস এ, তাই নিচে লেখা আছে এখানে মাইনাস এ হইল এ এর বিপরীত উপাদান। ক্লিয়ার? তাহলে এবার তোমরা বলো তিনের যোগের ক্ষেত্রে তিনের বিপরীত উপাদান কত? -3 -3। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার গুণের ক্ষেত্রে দেখো লিখছি a * 1/a = 1। তার মানে এর সাথে 1/a গুণ করাতে আমরা পাইলাম 1। 1 মানে কি? অবেদক। তাহলে যেহেতু অবেদক পেয়েছি সেহেতু 1/a হইল a এর বিপরীত উপাদান। আশা করি তোমরা বিপরীত উপাদানটা বুঝে গেছো। এখন তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ না কোনো ভেজাল আছে? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে লিভ টু বলতেছে বলেন, সুদেন তুমি লিখিটা দাও। টাইম শেষ হয়ে গেছে না, হয়নি। ঠিক আছে, নেক্সট টাই যাই আমরা। আমাদের টাইম যদি শেষ হয়ে যায় তাহলে আমাদেরকে ক্লোজ করতে হবে। বাড়ির কাজ আমরা এখানে 3টা অঙ্ক দিয়ে রাখছি, এগুলা তোমরা এখন করবে, বইয়ে দেওয়া আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আর 10 মিনিট সময় আছে, তাহলে আলোচনা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। শোনো, এখানে বাড়ির কাজ, প্রমাণ করো যে পূর্ণ সংখ্যার সেট জেড, তোমরা চিনো পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়, সেখানে কিন্তু ধনাত্মক ঋণাত্মক সবাই থাকে। অনুসমতা এম একটু আগে শেখানো হয়েছে, মড এম, বাম দিকে এ এর জায়গায় হলো এম আর ওখানে কিছু নাই মানে 1, ডান দিকে এম, একটি সমতুল্য সম্পর্ক। বই খুঁজলে পাওয়া যাবে, এটা তোমরা করার চেষ্টা করবে। 2 নাম্বার, এস একটা সেট দিয়েছি, দেখো কারা আছে 1 - 1 i - i, এই সেটে গুণন হলো দ্বিপদী প্রক্রিয়া, এটা তুমি প্রমাণ করে দিবে। দ্বিপদী প্রক্রিয়া একটু আগে আমরা দেখাইছি যে কিভাবে হয়। তো এখানে i এবং -i কি জিনিস এটা বলা হয়েছে, তোমরা জানো যে -1 এর বর্গমূল করলে +-i হয়, সেই উপাদানটা হলো i। 3 নাম্বার, এ টি একটা সেট যার মধ্যে আছে a b c হয়, তবে দেখাও যে টি এর উপর t × t একটি সমতুল্য সম্পর্ক। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের আর কিছু দেখছি না, পুরাটাই নিয়ে নিয়েছি আলোচনায়। তো এখন তোমাদের কাজটা হবে এই অঙ্কগুলা করে নেওয়া, এবং আশা করি পুরো চ্যাপ্টারে আর কারো কোনো সমস্যা থাকবে না। কোনো কোশ্চেন থাকলে সেটা করো, তারপরে আমি সামনে আগাই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আজকের আলোচনার উপরে কোনো কোশ্চেন থাকলে বলো। যদি পৃষ্ঠা উল্টাইতে বল, হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহা হইলে সবগুলা একবারে আমরা দেখে আসি, এক নিঃশ্বাসে পুরাটা দেখে আসি, তাহলে কাজটা করতে আর একটু সুবিধা হবে। একটু পিছনে চলো।
হ্যাঁ, এখানেই থাকো। আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এই 6টা টপিকস, সেটা নিয়ে আরেকবার দেখো। ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য আমরা প্রথমে জানতেছিলাম ক্রোমোজোর, তারপর শিখেছি কার্তেশীয় গুণজ, তারপরে সম্পর্ক, তারপরে বলছি সম্পর্কের প্রকারভেদ 3 প্রকার। কি কি? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এই 3টা যেই সম্পর্ক মেনে চলে তাকে বলছি আমরা ইকুইভ্যালেন্স রিলেশন। এরপরে বলছি ইকুইভ্যালেন্স ক্লাস, তারপরে বলছি কনগ্রুয়েন্স মডিউলো। কনগ্রুয়েন্সের সংজ্ঞা তোমাদের কাছে পরিষ্কার, ফার্স্ট ইয়ার তোমরা দেখেছো। এরপরে হলো বাইনারি অপারেশন। এক নিঃশ্বাসে মনে রাখো, গুণের ক্ষেত্রে আর যোগের ক্ষেত্রে। গুণ যখন হচ্ছে তখন এটাকে গুণাত্মক বলছে, যোগের ক্ষেত্রে যোগাত্মক বলছে। বাইনারি অপারেশন দুইটা, একটা হলো গুণ আর একটা হলো যোগ, যে দুইটা নিয়ে আমরা কাজ করব পরবর্তী চ্যাপ্টারগুলো, সর্বশেষ দুইটা। আইডেন্টিটি এবং ইনভার্স, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মাথায় রাখো। আইডেন্টিটি কাকে বলে? যে রাশি অপারেশন করলে মানের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় আইডেন্টিটি। যোগের ক্ষেত্রে আইডেন্টিটি হলো 0 আর গুণের ক্ষেত্রে আইডেন্টিটি হলো 1। এরপরে ইনভার্স, যে রাশি অপারেশন করলে আইডেন্টিটি পাওয়া যায়। যেমন আমি যদি 10-এর সাথে -10 যোগ করি তাহলে 0 হয়, 0 হইল আইডেন্টিটি। আর -10 হলো 10-এর বিপরীত যোগের ক্ষেত্রে। একইভাবে গুণের ক্ষেত্রে 10-এর সাথে যদি 1/10 আমি গুণ করি তাহলে পাচ্ছি আইডেন্টিটি। আবার যদি ভগ্নাংশ দিয়ে বলি আরো সহজ, মনে করো 2/3, একে যদি 3/2 দ্বারা গুণ করি তাহলে আমরা 1 পাচ্ছি। 1টা হলো আইডেন্টিটি, তার মানে 2/3 এর বিপরীত হলো 3/2। একইভাবে 3/2 এর বিপরীত হলো 2/3। কথা ক্লিয়ার? আচ্ছা, এই টপিকসগুলো আমরা শিখলাম। আচ্ছা, আবার দেখে আসো ক্রোমোজোর, কার্তেশীয় গুণজ, এরপরে হলো সম্পর্ক, তারপরে আমরা শিখলাম সম্পর্কের প্রকারভেদ, এরপরে জানলাম সমতুল্য সম্পর্ক, তারপরে শিখলাম সমতুল্য শ্রেণী মানে ইকুইভ্যালেন্স ক্লাস, এরপরে জানলাম অনুসমতা মডিউলো, কনগ্রুয়েন্সি মডিউলো, তারপরে জানলাম দ্বিপদী সম্পর্ক, তারপরে দ্বিপদী প্রক্রিয়া। প্রক্রিয়া সম্পর্ক ভিন্ন জিনিস, এটা খেয়াল রাখো। এরপরে অবেদ, সবশেষে বিপরীত উপাদান। তাহলে 1 নম্বর অধ্যায় আমাদের সম্পূর্ণ হয়ে গেল। তারপরে বাড়ির কাজগুলা তোমরা করবে, আমরা আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তোমাদেরকে থ্যাঙ্কস জানিয়ে শেষ করছি। নেক্সট ক্লাস হবে গ্রুপের উপরে। কালকে ইনশাআল্লাহ আমরা গ্রুপের উপরে ক্লাস দিব, তোমরা সময় মতো নোটিশটা পেয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, শুভরাত্রি। I have recording off করে দাও।